দেখছেন TV9 বাংলা, রয়েছি আমি শুভজিৎ। করোনার দ্বিতীয় ঢেউ অস্তগামী, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উকি দিচ্ছে। অর্থনীতি অসুস্থ এই মুহূর্তে। রাজ্যে রাজ্যে 100 গণ্ডি পেরিয়েছে পেট্রোলের দাম। ঠিক এই সময় মন্ত্রিসভার বড়সড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রাস্তায় বাস নেই, আর এই অবস্থায় বাংলা পেল চারজন মন্ত্রী। চাকরি গেল বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীর। আবার মন্ত্রী পদ নিয়ে বাংলায় দেখা দিল বিজেপির আদিনব্য দ্বন্দ্ব। নিজেদের সুশৃঙ্খল দাবি করা বিজেপির পক্ষে যা বেশ কিছুটা বেমানান। সব মিলিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের বিষয়, কারা গেলেন, কেন গেলেন, কারা এলেন, কেন এলেন। করোনাকালে নিজের মন্ত্রিসভাতেই সার্জিক্যাল স্ট্রাইক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের ধারণা ঠিক এমনই, কারণ চাকরি গেছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবের। বিশ্লেষকরা মনে করছেন করোনার দ্বিতীয় ওয়েভে বহু মানুষের প্রাণহানি সরকারের ভাবমূর্তি খারাপ করেছে। টিকা বন্টন নিয়েও অভিযোগ উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে সরিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ককেও। যদিও তিনি অসুস্থ ছিলেন, তবু রাজনৈতিক মহলের ধারণা করোনাকালে শিক্ষার বিষয়টি যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলানো হয়নি। মন্ত্রিসভা গঠন অবশ্য ভোট ফ্যাক্টরকেও মাথায় রাখা হয়েছে। উত্তরপ্রদেশে ভোট 2022-এ ওই রাজ্য থেকে মন্ত্রী হয়েছেন 8 জন। ভোট হবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুরেও। উত্তরাখণ্ড থেকে 1 জন, হিমাচল প্রদেশ থেকে 1 জন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। গুজরাট থেকে মন্ত্রী হয়েছে 5 জন। ওই রাজ্যে ভোট 2023-এ বিজেপির নির্বাচনী আশা রয়েছে এমন সবকটি রাজ্য থেকেই এক বা একাধিক জনকে মন্ত্রী করা হয়েছে। এবার একটু বিন্যাসটার দিকে যদি আমরা নজর দিই, 3টে বিষয় এখানে মাথায় রাখা হয়েছে মূলত: তরুণ, প্রফেশনাল এবং জাতের হিসেব। 3টি ফ্যাক্টর মাথায় রেখে মন্ত্রিসভা সাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট 43 জন আজ শপথ নিয়েছেন। শপথের পর মোদীর মন্ত্রিসভা ছবিটা ঠিক কেমন দাঁড়ালো? 13 জন আইনজীবী রয়েছেন, 6 জন চিকিৎসক রয়েছেন, 5 জন ইঞ্জিনিয়ার, 7 জন সিভিল সার্জন। আর জাতপাতের হিসেবটাও মাথায় রাখা হয়েছে। নতুন মন্ত্রীদের 27 জন অনগ্রসর শ্রেণীভুক্ত, 8 জন আদিবাসী, 12 জন তপশিলি জাতিভুক্ত, 11 জন মহিলা মন্ত্রী হয়েছেন। সংখ্যালঘু ফ্যাক্টরও মাথায় রাখা হয়েছে। নতুন মন্ত্রীদের 1 জন খ্রিস্টান, 1 জন মুসলিম, 1 জন শিখ এবং 2 জন বৌদ্ধ ধর্মাবলম্বী। আমরা আসবো এই নিয়ে আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মণিকাঞ্চন পাল। আপনাকে স্বাগত মণিকাঞ্চন দা। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শুভাশিস মৈত্র, আপনাকে স্বাগত। নিউজরুম থেকে রয়েছেন আমাদেরই সহকর্মী ডেটা মশাই। শুভাশিস দা, আজকে এই যে বিষয়টা উঠে আসলো কিছুক্ষণ আগেই, সবে তার রেশ এখনো রয়ে গেছে, মন্ত্রিসভায় সার্জিক্যাল স্ট্রাইক, এমনটাই মনে করছেন অনেকে। সার্জিক্যাল স্ট্রাইক ঠিক কেমন দেখলেন, কিসের ভিত্তিতে? না, যে আপনি যেটা বললেন সেটা খুব ঠিক কথা। আসলে তো পলিটিক্স তো প্রথম কথা ইলেকশন জেতার বিষয়। তো ইলেকশন জেতাটার কথা, সামনের ইলেকশনের কথা মাথায় রাখা হয়েছে, এটা একটা অন্যতম ব্যাপার। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় মাথায় রাখা হয়েছে যে কোভিডের আগেই দেশের অর্থনীতি এবং এমপ্লয়মেন্ট ইত্যাদিতে খুব খারাপ অবস্থা ছিল। ব্যাংক ট্যাঙ্কের এনপিএ ইত্যাদি খুব খারাপ অবস্থায় ছিল। কোভিডে সেটা আরো খারাপ জায়গায় গেছে। একটা বার্তা দেশকে বোধহয় নরেন্দ্র মোদী দিতে চাইছেন। সেই বার্তাটা খুব স্পষ্ট যে ওর শক্ত হাত নির্মমভাবে সিদ্ধান্ত নিতে পারে, যার জন্য সব বড় বড় মাথা গড়াগড়ি খাচ্ছে। এবং এই যে মোদী হয়তো মুমকিন হয়, এই স্লোগানটাকে জাস্টিফাই করা, এবং এটা এই বার্তাটা সাহায্য করবে। যদিও একটা কথা অনেকে বলছেন যে গোলমাল তো ইঞ্জিনে কোচ বদলে কি হবে, কিন্তু সেটা আমি যদি ছেড়েও দিই, আমার মনে হয় প্রথমত ইলেকশন মাথায় রাখা হয়েছে, দ্বিতীয়ত মোদির স্ট্রং আর্ম, এই বার্তা দেওয়া হয়েছে, একটা ব্যালেন্স করা হয়েছে। তখন ত্রিপুরা থেকে মন্ত্রী হয়েছেন, আগে কখনো হয়েছেন বলে মনে পড়ছে না। পশ্চিমবঙ্গ থেকে 4 জন মন্ত্রী শেষ কবে হয়েছে আমার এক্ষুনি খুঁজে দেখতে হবে। আবার এটাও ঠিক, পশ্চিমবঙ্গ থেকে আগে রেল, বিদেশ, অর্থ, কয়লা, আইএনবি এইসব দপ্তরের মন্ত্রী হতেন। এখন এমওএস ছাড়া বহুদিন ধরে কিছু হচ্ছেন না, এটাও একটা বিষয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দুটো জায়গা থেকে মন্ত্রী করা হলো তার মধ্যে এই ধরুন জন বার্লা, আমাদের আমরা আসবো সুভাষিস দা, আমরা আসবো প্রত্যেকটা বিষয় নিয়ে ধরে ধরে আমরা আলোচনা করব। 4টে কেন্দ্র থেকে 4 জন আজকে নতুন মন্ত্রী
হলেন। আমরা আসবো একটু যদি মণিকাঞ্চন দার কাছে যাই। সুভাষিস দার দুটো বিষয় এখানে তুললেন, একটা হচ্ছে কোভিডের আগে থেকেই অর্থনীতি এবং এমপ্লয়মেন্ট, এই দুটো বিষয় কোথাও গিয়ে একটু মনে হচ্ছিল যে হোঁচট খাচ্ছে, সমস্যা তৈরি হয়েছিল। এবং আরও একটা বিষয়, ইঞ্জিন যদি খারাপ হয় কোচ বদল করে কি হবে? দেখুন, প্রথম বিষয় যেটা হচ্ছে অর্থনীতি বা বেকারত্বের যে বিষয়টা, সেটা যেদিন আলোচনা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা তথ্য দেব। কিন্তু এই প্রথম ভারতে স্বাধীনোত্তর খণ্ডিত ভারতবর্ষ দেখলো যে পারফরমেন্সের বেসিসেও কিন্তু মন্ত্রিত্ব থাকে। আমরা শুধুমাত্র বিভিন্ন লবিকে খুশি করতে হবে সেই কারণে আমরা দেখেছি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং এ বসে ঘুমোচ্ছে, সেরা মন্ত্রীও কিন্তু আমরা দেখেছি, প্রধানমন্ত্রীও দেখেছি প্রায় ঘুমিয়ে থাকতেন। তো সেখান থেকে যার যোগ্যতা আছে, যার পারফরমেন্স ভালো, তাকে আমরা মন্ত্রিত্ব দিয়েছি। বেশ, এখানে একটু 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 মণিকাঞ্চন দা একটু থামাবো। যদি পারফরমেন্স শেষ কথা হয় তাহলে এত জাতের হিসেব কেন, যেটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? কিংবা যে আমরা প্রথমেই প্রতিবেদনটা দেখালাম উত্তরপ্রদেশে নির্বাচন সামনে, সেখান থেকে এতগুলো মন্ত্রী কেন? দেখুন, আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনার নাপিত আপনার চুলের দিকে তাকাবে, মুচি আপনার জুতোর দিকে তাকাবে। যার যেমন ভিউ পয়েন্ট সে সেরকমই দেখবে না? একটা কাচের গ্লাসে জল ভর্তি রেখে একটা পেন চুবিয়ে দিলে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যায়। আপনারা যা দেখছেন, আমরা উন্নয়ন দেখছি। আপনারা বলছেন উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী কেন? বাংলার 4 গুণেরও বেশি এমপি উত্তরপ্রদেশ থেকে দিয়েছে। সেখানে বাংলা থেকে 4 জন মিনিস্টার, উত্তরপ্রদেশ থেকে 5 জন মিনিস্টার। কোথায় হিসাব ঐকিক নিয়মে কোথায় হয়েছে? কেন আপনারা দেখছেন যে উত্তরপ্রদেশে ভোট হচ্ছে? কোনো ব্যাপারই না, আপনি দেখুন সব জায়গা থেকে দেওয়া হয়েছে। 25টি ইউনিয়ন টেরিটরি থেকে এখানে মন্ত্রিত্ব আছে, কিন্তু আমরা পশ্চিম বাংলা থেকে দেখেছি ম্যাক্সিমাম 75% মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলকাতার ফেরি গ্রাম যেন বঞ্চিত, কিন্তু ভোট কিন্তু এমএলএ কিন্তু গ্রাম থেকে এসেছে। আমরা কিন্তু সবাইকে বুঝতে পেরেছি। ডেটা মশাইয়ের কাছে একটু যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ডেটা মশাই নিউজ রুমে। ডেটা মশাই, যে বিষয়টা বারবার উঠে আসছে, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন আজকের এই হিসেবটা অত্যন্ত ঠান্ডা মাথায় করা হয়েছে, সেখানে নির্বাচনের কথা যেমন মাথায় রাখা হয়েছে, জাতপাতের হিসেবটাও তারা মাথায় রেখেছেন। ডেটা মশাই। হ্যাঁ, ডেফিনেটলি। যেমন ওয়েস্ট বেঙ্গলে যে 4 জন মন্ত্রী হয়েছেন, তুমি যদি দেখো নিশীথ প্রামাণিক, তো নিশীথ প্রামাণিক উনি কোচবিহার থেকেন, তো উনি হচ্ছেন রাজবংশী। তো আমি একটু ইন্টেলিজেন্ট এই ডেটা বোর্ডে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটা হচ্ছে 2021-এ ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন রেজাল্টস। এই যে বেলটা, মানে ওপর থেকে নিচে মালদার ওপরে এখানে 54খানা সিট আছে, 54 সিটস আছে, এবং এর মধ্যে এখানে কিন্তু 30খানা সিট বিজেপি জিতে যায়। এবং তার একটা মেজর কারণ হচ্ছে যে মেনলি রাজবংশী ভোটটা বিজেপির ফেভারে একটা কনসলিডেট হয়েছে। এই কনসলিডেশনের একটা মেন কারণ কিন্তু নিশীথ প্রামাণিক একটা ডেফিনেটলি বড় রোল প্লে করেছেন এবং তার রিওয়ার্ড এখানে পেয়েছেন। আমরা যদি এখানে চলে যাই, এই যে বেল্টটা, এই যে আমরা একটা ক্লাস্টার দেখতে পাচ্ছি, এই ক্লাস্টারটা হচ্ছে বনগাঁ এবং রানাঘাট এই বেল্টে। এইখানে কিন্তু মেন ভোটার হচ্ছে মতুয়া, এবং তুমি যদি দেখো এই ক্লাস্টারটায় পুরোটাই বিজেপি জিতেছে। তো এই মতুয়া ভোটটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এইখানে কিন্তু এই জায়গা থেকে কিন্তু মুকুল রায় এখন বিজেপি ক্যাম্প ছেড়ে তৃণমূল ক্যাম্পে, এবং মুকুল রায় কিন্তু এই মতুয়া ভোট একটা ভাঙার চেষ্টা করতে পারতো। তো সেই জন্য শান্তনু ঠাকুরকে এখানে দেওয়া হয়েছে খুব স্ট্র্যাটেজিক্যালি। আমরা যদি এইখানে চলে যাই, এই যে বেল্টটায় আলিপুরদুয়ারে কী আছে, ডিস্ট্রিক্টে 5খানা সিট আছে। চা বাগানের শ্রমিকদের ওখানে কিন্তু বেশ ভালো সংখ্যা রয়েছে, এবং 5খানায় সিট কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন কিন্তু বিজেপি জিতেছে। এবং জন বার্লাকে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এর সঙ্গে যে বর্ডারিং যে আসামে কিন্তু চা বাগানের শ্রমিকরা খুব ভালো সংখ্যায় এবারে বিজেপিকে ভোট করেছেন, এবং আসামে বিজেপি সরকার দ্বিতীয়বার সরকার এসেছেন। এই চা বাগানের শ্রমিকদের কিন্তু টার্গেট করতে জন বার্লা পুরনো চা বাগানের নেতা। এবং তুমি যদি দেখো এই যে বেল্টটা, এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে 12খানা সিট রয়েছে। বিজেপি এই 2021 বিধানসভা নির্বাচন এখানে 8টা সিট জিতে যায়, তৃণমূল 4খানা। এবং এই জঙ্গলমহল বেল্টটা তুমি দেখো একটা ক্লাস্টার দেখতে পাচ্ছ, যদিও এই এরিয়াটা বিজেপি একটু খারাপ করেছে 2019 লোকসভার তুলনায়। এই ক্লাস্টারটা ধরে রাখার একটা চেষ্টা, আমি যে এই 4 জনের সিলেকশন থেকে আমি যেটা বুঝতে পারছি যে বিজেপি এই মোমেন্টে ওয়েস্ট বেঙ্গলে এক্সপ্যানশন করার হয়তো চেষ্টা করছে না, যে এরিয়াটায় ভালো ফল করেছে সেই এরিয়াটা হোল্ড করে রাখার চেষ্টা করছে। বেশ, সুভাষিস দা আরও একবার আসবো। ডেটা মশাই যে বিষয়টা আরও একবার এখানে তুলে ধরলো আমাদের সহকর্মী,
বিজেপি কোথাও গিয়ে কি যে জমি পেয়েছে সেই শক্ত জমির ওপর ভিত তৈরি করতে চাইছে, সাংগঠনিক ভিত? তারা কি বেশি জমি বেশি জায়গা নিয়ে রাজনীতি করতে চাইছে না? একেবারেই আমি ওনার সঙ্গে একেবারেই একমত। শুধু আমার মানে যেটা বক্তব্য সেটা হলো বিজেপির যে যে ভোটটা, যে শিডিউল কাস্ট বলুন বা দলিত ভোট, যেটা একসময় বামেদের একটা বিপুল সমর্থন করেছেন, সেই ভোটার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট ভোট ব্যাংক হয়ে গিয়েছিল। সেটা শিফট করে গেছে। এই শিফটটাকে ধরে রাখতে চাইছে এবং বাড়াতে চাইছে অবশ্যই বিজেপি। এই দলিত বা রাজবংশীয় আপনার দলিত, মতুয়াদের তফাৎটা এক জায়গায়, যে মতুয়াদের একটা বিরাট ইতিহাস আছে, শিক্ষা ইত্যাদি, গুরুচাঁদ ঠাকুর বা তাদের যে তাদের একটা বিরাট প্রভাব এবং ইতিহাস আছে। কিন্তু এই দলিত ভোট বিজেপির সঙ্গে আছে এবং এটাকে বিজেপি বাড়াতে চাইছে, এই একটা মেসেজ দেওয়া। কিন্তু আমার যেটা মনে হয় যে শুধু আমি এই একজন করে মন্ত্রী দেব এবং একটা এমওএস করে দেব এবং মেসেজ দেব, এইটাতে খুব একটা কাজ হয় কি? কারণ এর আগে যে দুজন ছিলেন তার মধ্যে একজন উত্তরবঙ্গেরই ছিলেন, তাতে তো খুব একটা কাজ হয়নি। বরং জন বার্লার ওখানে সবকটা আসন বিজেপি পেয়েছে, মানে ওই লোকসভার সাতটাই পেয়েছে। এখানে আমাদের স্বরূপনগর বাদে বনগাঁর 6টা পেয়েছে। সুভাষ সরকারের ক্ষেত্রেও, আমাদের জগন্নাথ সরকারের ক্ষেত্রেও অবশ্যই কথাটা সত্যি, উনি অবশ্য মন্ত্রী হননি, হোয়াটএভার। কিন্তু আমার মনে হয় যে এই যে একটা মানে দিয়ে 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 একটা পলিটিক্স, এই পলিটিক্সটা চলে কিন্তু বেশি দিন বোধহয় চলে না। দেখা যাচ্ছে সেটা। জন বার্লার প্রসঙ্গ যখন উঠলো তখন নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, এই মুহূর্তে যারা আমরা আলোচনা করছি তাদের তো মনে আছেই, এবং এই মুহূর্তে টেলিভিশনের ওপারে যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরও মনে আছে। মাত্র কয়েকদিন আগে জন বার্লা পৃথক রাজ্য বা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল দাবি করে বিতর্ক তৈরি করেছিলেন। সেই বিতর্কের রেশ এখনো চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। আপনার কি মনে হয় এটা বিচ্ছেদ শক্তিকে উস্কানি দেওয়ার জন্যই করা হলো, এই সিদ্ধান্ত নেওয়া হলো? শুনুন, ওরা কাকে মন্ত্রী করবে, কাকে শান্তি করবে, কাকে বাদ দেবে, কাকে বাদ দেবে না, কাকে আজকে তুলে আনবে, কালকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা ওদের ইন্টারনাল ম্যাটার। এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না এবং বলতে চাইও না। তবে বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপি নিজেই একটা, আজকে নয় চিরকাল। তবে এসব আমরা অনেক দেখেছি। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে। রাজবংশী মহিলাটা যিনি ওদের মন্ত্রী ছিল তাকেও নাকি শুনেছি রিজাইন করতে বলেছে, সেও আজকে খারাপ হয়ে গেছে। এখন কিছু দেখুন, যখন মানুষের সময় খারাপ হয় আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়, তখন এইসব শক্তিকেই মানুষ খুঁজে বেড়ায়। কিন্তু এইসব শক্তি কোনোদিন পাতে দেওয়ার যোগ্য নয় এবং এইসব শক্তি কখনো কোনো কাজ করতে পারে না। সুতরাং এগুলো দিয়ে বিজেপি পার্টি স্যাটিসফাইড হতে পারে। জন বার্লা ঠিক কি বলেছিলেন সেদিন বঙ্গভঙ্গ নিয়ে, যার পরেই এত বিতর্ক? শোনাবো। এই ব্যাপারে কিছু তা নেতারা তো বিরোধিতা করছে, এই ব্যাপারে আমি কিছু মন্তব্য দিব না। আপনি কি রাজ্য নেতাদের বোঝাবেন? নিশ্চয়ই আগামী দিন বুঝাবো। কি শুধু রাজ্যকে কেন, আমি কেন্দ্রকেও বুঝাবো। এইটা নর্থ বেঙ্গলের সেন্টিমেন্টের কথা যে আমার কাছে আসছে, ওই কথাটা আমি কেন্দ্রের কাছে রাখবো, রাজ্যের কাছে রাখবো, বুঝাবো, নিশ্চয়ই বুঝবে। মানে এই পৃথক রাজ্যটা কি মানে খুবই জরুরি এই মুহূর্তে উত্তরবঙ্গকে আলাদাভাবে করার? নিশ্চয়ই, শুধু পৃথক রাজ্য না, ইউটি করলেও অনেক ভালো। যেহেতু আমরা এখানে শান্তিভাবে, আমরা শান্তি চাচ্ছি, আমরা ডেভেলপমেন্ট চাচ্ছি। যেইভাবে সন্ত্রাস, এখনও আমাদের কার্যকর্তা, এইরকম কোনো জেল নাই যে একটা জেলে হাজার হাজার আমার কার্যকর্তা জেলে বন্দি আছে। বিতর্ক চলাকালীন জন বার্লার সঙ্গে কথা বলেছিলেন আমাদের এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। তাকে জন বার্লা ঠিক কি ব্যাখ্যা দিয়েছিলেন শোনাবো। আমার একটা কথা বলুন, আপনি তো এই মুহূর্তে গোটা বাংলা কেন গোটা ভারতে হইচই ফেলে দিয়েছেন। আপনার যে দাবি, আপনি যে আন্দোলন নিয়ে এতদিন ধরে উঠে এসছেন, যে জিনিসটা আপনি করতে চেয়েছেন, সেইটা মনের কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। কিন্তু তারপরে যা যা ঘটেছে আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি।
এই মুহূর্তে আপনার অবস্থান কি, এই মুহূর্তে আপনার বক্তব্য কি? এখন এটা নিয়ে তো আমি কিছু এখন যা মন্তব্য দিয়েছি, এখন এটাই এই মুহূর্তে কিছু নাই। আমাদের বাড়িতে 10 জন আমাদের মেম্বাররা কুমারগ্রাম জিপি থেকে ওরা ভয়ে নিজের যান বাঁচানোর জন্য আমার বাড়িতে শরণ নেওয়ার জন্য আসছে। এখন এটাই নিয়ে এখন আমাকে চিন্তা লেগেছে, এদেরকে বাড়ি কিভাবে ফেরানো যাবে। এই মুহূর্তে আরো দুজন অতিথি আমার সঙ্গে আজকের এই আলোচনায় যোগ দিয়েছেন। কংগ্রেসের তরফ থেকে যোগ দিয়েছেন সৌম্য আইচুরা, আপনাকে স্বাগত সৌম্যদা, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যোগ দিয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনাকেও স্বাগত। সৌম্যদার কাছে একটু যাব। সৌম্যদা, জন বালা আজকে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। জন বালা এর আগে যখন বিতর্কিত মন্তব্য করেছিলেন তখন বিজেপির তরফ থেকে বলা হয়েছিল সেটা তার ব্যক্তিগত মন্তব্য। আজকে তাকে মন্ত্রিসভায় জায়গা দিয়ে কোথাও কি তার সেই যে দাবিটা সেটাকে মান্যতা দেওয়া হলো পক্ষান্তরে? আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আপনি এটার মধ্যে কোনো আশ্চর্য ঘটনা দেখেন কি? বা বিজেপি সবসময় বিচ্ছিন্নতাবাদী শক্তির মদত দিয়েছে। আপনি ত্রিপুরাতে দেখুন, সেখানে ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর সঙ্গে আতাত করে একসময় সরকার করেছে। এখন আপনি নাগাল্যান্ডে দেখুন, নাগা মুক্তি মোর্চার সাথে করেছে। কাশ্মীরে দেখুন, পিডিএফের সাথে সংসার করেছেন দীর্ঘদিন, 3.5 বছর। তো এটা কোনো নতুন ঘটনা নয়। তো জন বার্লা যেটা বলেছেন, রাজ্য বিজেপি বলছে আমরা মানছি না। আবার জন বার্লা বলছেন কেন্দ্রীয় একজন সাংসদ। আমি শুধু আশ্চর্য হয়ে যাই একটাই জিনিস ভেবে, যে সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষে সংসদে দাঁড়িয়ে সংসদের সংবিধানকে সাক্ষী রেখে শপথ নেওয়া একজন সাংসদ, তিনি কি করে দাবি করেন বাংলা ভাগের? আমি এটা আশ্চর্য হয়ে যাই। দেখুন, এত এইটাকে নিশ্চয়ই আপনি তাহলে এন্ডোর্স করছেন। কেন্দ্রীয় সরকার যখন তাকে মন্ত্রী করে পুরস্কৃত করছেন, বুঝতে পেরেছি। অরূপদার কাছে একটু যাবো। অরূপদা, আপনাদের দলের তরফ থেকে এর আগে প্রতিক্রিয়া পাওয়া গেছে যখন জন বালা বঙ্গভঙ্গের দাবিটা করেছিলেন। আজকে সেই জন বালাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, তিনি মন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী। আজকে আপনাদের দলের তরফ থেকে প্রতিক্রিয়া আমরা পেয়েছি, একটু আপনার মুখ থেকে শুনতে চাইবো। আমি শুধু জন বার্লা না, আমি সামগ্রিকভাবে যেভাবে দেখছি, আমার মনে হয় মোদিজি আজকে ভারতবর্ষের বুকে ইতিহাসে নতুন করে নাম খোদাই করলেন। কেন এ কথা বলছি? আমরা জানি উজ্জয়িনীর শাসক ছিলেন সম্রাট বিক্রমাদিত্য, যিনি ফেমাস ছিলেন তার নবরত্ন সভার জন্য। যে নবরত্ন অলঙ্কৃত করতেন একসময় কালিদাসের মতো সাহিত্য চর্চাকারী মানুষ, ধন্বন্তরী চিকিৎসা শাস্ত্রের বিশারদ ছিলেন, বরাহমিহির থেকে খপনক থেকে অমর মানিকের মতো মানুষ যারা নবরত্ন সভাকে অলঙ্কৃত করেছেন। আজকে মোদিজির যে সভা দেখলাম, আক্ষরিক অর্থেই প্রথম যিনি শপথ নিলেন তিনি হচ্ছেন নারায়ণ রানে। কে নারায়ণ রানে? যাকে 300 কোটি টাকার আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত করেছিল বিজেপি এবং ইডি, যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছে, তিনি আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রথম শপথ নিয়েছেন। লাস্ট শপথ কে নিলেন? শেষ শপথ নিলেন যিনি, তার নাম নিশীথ প্রামাণিক, যার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে, ইডির নোটিশ রয়েছে, ইললিগাল আর্মস, ওম্যান অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং। সর্বোপরি তিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতা ও জাল যোগ্যতা তিনি দাখিল করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে অরূপদা, আপনি যে মন্ত্রিসভা আজকে শপথ নিল, সম্প্রসারিত মন্ত্রিসভা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। আমরা আসবো আলোচনায়। দুজন মন্ত্রী বাদ গেছেন, মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। উঠে আসছে একাধিক কারণ। 2014 লোকসভা ভোটের প্রচারে আসানসোলে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, মুঝে বাবুল চাহিয়ে। প্রথমবার ভোটে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, 2019-এও আবার তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন নরেন্দ্র মোদী। সেই বাবুল এবার বাদ পড়লেন। গত লোকসভা ভোটে নিজের জয়ের ব্যবধান প্রায় 3 গুণ বাড়ানোর পরেও রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে সেভাবে ছাপ রাখতে পারেননি বাবুল সুপ্রিয়। আসানসোল লোকসভা কেন্দ্রের আওতায় 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতেই এবার জেতে তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিজেপি নেতারাও তাদের সাংসদকে নিয়ে খুব একটা খুশি ছিলেন না। বিধানসভা ভোটে টালিগঞ্জে দাঁড়িয়েও হেরে যান বাবুল। এইসব কারণেই তাকে পদ খোয়াতে হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাকে যদি ওখান থেকে স্যাক করা হতো, ওটা কি ভালো না? এটা পদ্ধতি হচ্ছে যে আপনি পদ ছেড়ে দিন, অন্য কাউকে দায়িত্ব দেওয়া, আপনাকে অন্য কাজ দেওয়া হবে।
সবাই তাই করেন। 12 জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ তো এরকম লেখেননি। পার্টির কাজের প্রতি আস্থা রাখা উচিত নেতৃত্বের, যেহেতু আমরা পার্টিতে কাজ করছি, এমএলএ এমপি মন্ত্রী যা হয়েছি পার্টির জন্য, এটা মনে রাখা উচিত। গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যান দেবশ্রী চৌধুরী। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। 2 বছরের মধ্যেই মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন আরএসএস ঘনিষ্ঠ এই নেত্রী। রাজনৈতিক মহলের মতে 2 বছর কেন্দ্রে মন্ত্রী থেকেও রাজ্য রাজনীতিতে সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আওতায় 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতেই এবার জেতে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে তিনি জিততে পারবেন কিনা এ নিয়েও দলীয় নেতাদের মধ্যে সংশয় ছিল। এসব কারণেই দেবশ্রী বাদ পড়েছেন, যদিও এবার সংগঠনে তাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা রয়েছে। মণিকাঞ্চনদার কাছে একটু যাব। আপনি যে বিষয়টা বলছিলেন পারফরমেন্স, দুজন বাদ পড়ার কারণ একটু ব্যাখ্যা করবেন? একটু সময় দিতে হবে, অনেকগুলো প্রশ্ন তখন থেকে এসেছে, আমি জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই আমাদেরও সীমিত সময়ের মধ্যে যতটা পারবো সময় দেব, প্লিজ। দেখুন, যদি কর্মকুশলতা বা কর্মক্ষমতার উপরে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র রক্তের তাগিদে বংশের সম্পর্কে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের সাথে আর কংগ্রেস আর টিএমসির কি পার্থক্য থাকবে? সুতরাং আমরা সেই দিকে গুরুত্ব দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, জন বার্লা নিয়ে আপনারা অনেকক্ষণ আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও আসবো। হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ, দলের দৃষ্টিভঙ্গি আমরা জানিয়ে দিয়েছি, কিন্তু ফেব্রুয়ারি মাসে 4 মাসের জন্য যে বাজেট মমতা ব্যানার্জি দিয়ে বলেছিলেন আমাদের বিধানসভায়, সেইখানে চা বাগানের কতবার উল্লেখ ছিল, আর আজকে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে চা বাগানের কোনো উল্লেখই নেই। ইউপিএ 2-তে কতজন মন্ত্রী ছিল আমাদের বাংলা থেকে, ওই তৃণমূল কংগ্রেস থেকে? উত্তরবঙ্গ থেকে কতজন ছিল? সুতরাং বারবার উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। যখন ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো বঙ্গকেই সমান গুরুত্ব দিয়ে দেখছে, তখন আপনারা বঙ্গভঙ্গের কথা বলছেন। সৌম্যদের কথা বলি, যারা শুধু ক্ষমতার লোভে দেশকে ভাগ করে লাখো লাখো বাঙালিকে খালের পারে রেল লাইনের ধারে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তারা আবার বঙ্গভঙ্গের কথা বলে, একটু তো অন্তত লজ্জা থাকা উচিত। আর আমাদের তৃণমূলের প্রতিনিধি অনেক কথা বললেন। আরে ভাই, সারদা নারদা নেতারা বাংলায় যা কোনোদিন হয়নি, জেল থেকে ভোটে লড়েছে এবং হেরেছে, যা কোনোদিন হয়নি। এরপরেও তোমরা এইসব নীতি কথা কি করে আলোচনা করো? আমার তো মাথায় ঢুকছে না। তোমরা তো জেল কেটে তোমরা রেকর্ড করেছো। সুতরাং আর লাস্ট কথা যেটা আমাকে জিজ্ঞেস করা হলো, দেখুন, কোভিডের সময় সব থেকে বেশি ক্ষতি হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, কেরল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ভুয়ো ভ্যাকসিন কোথায় গেল? কোন জায়গা থেকে মন্ত্রী সরাতে হয়েছে? তার মানে কি তারা খুব ভালো পারফরমেন্স করেছে? সুতরাং কোন মন্ত্রী সরানো বা মন্ত্রীকে রেখে দেওয়া, এটা তার জন্য তার অনেক দোষ হয়ে গেছে, এটা প্রমাণ করে না। সুতরাং যার সিদ্ধান্ত হয়েছে, দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে, যাদের সরিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে দেখবেন হয়তো তাদের দলের বিভিন্ন কাজে রাখা হবে। এই কারণেই সরানো হয়েছে। এই নিয়ে অযৌক্তিক তর্কের কোনো প্রয়োজন। সৌম্যদা এবং অরূপদা দুজনের দিকেই একযোগে আক্রমণ শানিয়েছেন মণিকাঞ্চনদা। প্রথমে একটু অরূপদার কাছে যাব। অরূপদা, আমাকে যদি একটু আনইন্টারাপ্টেড বলার সুযোগ দেন, কারণ আগেরবার বলার মাঝখানে ব্রেক এসে গেছিল। তা আমি প্রথমেই মণিকাঞ্চন বাবু বলছিলেন সারদা নারদার কথা, আমার শুনতেও ভালো লাগছিল। নারদার ইউটিউব ভিডিওটা কারা যেন ডিলিট করে দিয়েছিল, যেখানে ওই ত্রিপলচর অধিকারীর ছবি রয়েছে। যাই হোক, সে প্রসঙ্গ থাক, আজকে সেটা বিষয় নয়। আজকের বিষয় যেটা আপনারা দেখাচ্ছিলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী, আমি এখানে আসার আগে 2 ঘন্টা আগে একটা টুইট পড়ছিলাম। ইয়েস, ওয়েন দেয়ার ইজ স্মোক দেয়ার মাস্ট বি ফায়ার সামহোয়ার। এই টুইটটা কে করেছিলেন? তার আগে আমার আস্তে আস্তে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা মনে পড়ছিল, বিখ্যাত কবিতা অমলকান্তি। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু চায়নি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আসলে কেউ কেউ প্রপার নাউন হতে চেয়ে তার তার হাফ মন্ত্রিত্বটাও যখন পাস্ট টেন্সে পরিণত হয়, তখন সেই ক্ষোভে হয়তো বাবুল সুপ্রিয় এই টুইট করেন। ওনার দলের অন্তর্দ্বন্দ্ব কিনা, আসলে আজকে তো আমাদের বলার কথা নয়। আজকে তো কথা বলছেন বাবুল সুপ্রিয়, আজকে তো কথা বলছেন সৌমিত্র খান, আজকে তো বিজেপির অভ্যন্তর থেকে এই কথাগুলো উঠছে। আর আমরা তো পরিষ্কার, আমরা তো আসবো এই প্রসঙ্গে, অবশ্যই আসবো একটু সৌম্যদার কাছে। সৌম্যদা,
মিনিট বলার সময় দেন, আমাদের যদি 1 মিনিট বলার সময় দেন, তার মাঝখানে অবশ্যই আসবো অরূপদা, আমরা আসবো আপনার কাছে আসবো। আমি ওনার উত্তরটা দিয়ে নিচ্ছি। জাস্ট জন বার্লা প্রসঙ্গে যেটা বললেন, আমরা দেখেছি এর আগে যখন ভারতবর্ষের বুকে কেউ স্লোগান তুলেছে ভারত তেরে টুকরে হোঙ্গে, তখন তার বিরুদ্ধে ইউএপিএ দাখিল করা হয়েছে, দেশবিরোধী আইন। আর যারা বাংলা তেরে টুকরে হোঙ্গে বলছে তাদেরকে প্রমোশন দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বিজেপির চরিত্র সারা বাংলার মানুষ দেখছে। বাংলাকে ভাগ করতে চায় যারা, বাংলাকে টুকরো করতে যায় যারা, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ছোট করে একদম সৌম্যদা, বাংলার মানুষ। মণিকাঞ্চন দা আপনাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন যে বিজেপির না বিজেপির বন্ধু আমার ছোট ভাই যে কথাটি বলছেন, হয়তো আজকে একটু মন টন খারাপ, তো কারণ বাংলার মানুষ হিসেবে বাংলার মানুষের যখন অসম্মান হয় তখন এদের গায়ে লাগে কিনা জানি না। এই বাংলায় পূর্ণমন্ত্রী পেয়েছি আমরা অজিত পাজা, এই বাংলায় পূর্ণমন্ত্রী পেয়েছি প্রিয়রঞ্জন দাসমুন্সী, এই বাংলায় পূর্ণমন্ত্রী পেয়েছি বরকত গনি খান চৌধুরী, প্রণব মুখার্জি, একটার পর একটা দপ্তর। তারপরে যখন লজ্জা লাগে, যখন বাংলায় দুজন হাফ মন্ত্রী ছিলেন, মানে প্রতিমন্ত্রী, তারপরেও দুজনকে বাদ দিয়ে 4 জনকে দিয়েছেন। এদের মান সম্মানে লাগে কিনা জানি না। বাংলার এত অধঃপতন, বিজেপি থেকে কেউ কম্পিটেন্ট পার্সন নেই যে পূর্ণমন্ত্রী করা যায়। 1, 2 বংশবাদের কথা একটু কম বললেই ভালো হয়। এই পার্লামেন্টে 303 জনের মধ্যে 63% হচ্ছে বংশবাদের ফসল বিজেপির। 303 জন সাংসদের মধ্যে একটু জিজ্ঞাসা করুন না, পীযূষ গোয়েল কোন বংশবাদের ফসল, পঙ্কজ সিং কোন বংশবাদের ফসল, বুঝতে পেরেছি। সুভাষিসের কাছে একটু যাবো। সুভাষিসদা, সৌম্যদা যে বিষয়টা বললেন যে পূর্ণমন্ত্রীর জায়গায় প্রতিমন্ত্রী, 4 জন প্রতিমন্ত্রী, এর আগে বিভিন্ন জায়গা থেকে যখন আলোচনা উঠছিল কারা কারা আসতে পারেন, সেই সময় আলোচনায় উঠে এসেছিল যে এই রাজ্য থেকে বিজেপির হয়ে যারা প্রতিনিধিত্ব করেছিলেন 18 জন সাংসদ, তাদের প্রত্যেকেই বা একটা বড় অংশের তারা অনেকেই রাজনীতির সঙ্গে কিছুটা কার্যত নবাগত, সুতরাং তাদেরকে পূর্ণমন্ত্রী দেওয়া হবে কি হবে না সেই সময় থেকে একটা আলোচনা রাজনৈতিক মহলে চলছিল, সেদিকে যাচ্ছি না। যদি আজকের এই 4 জনের দেখি, একজনের বয়স 35, একজনের 39, একজনের 45, কোথাও গিয়ে কি বিজেপি দূরের সম্ভাবনার কথা চিন্তা করে এখন থেকেই তাদের তরুণ টিম গঠন করতে চাইছে, কি মনে হয়? না, যারা নতুন মন্ত্রী হলেন তাদের একটা বড় অংশই কিন্তু বয়স কম, আর তাদের একটা বড় অংশই তাদের মানে শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট বেশি, আমি সেটা দেখছিলাম। সেইটা বিষয় নয়, মানে এটা এমন একটা রদবদল হলো যেখানে যারা এলেন তার থেকে যারা বাদ পড়লেন সেটাই বড় ইস্যু হয়ে উঠছে। ধরুন বিজেপির মুখ বলতে গেলে প্রাইম মিনিস্টার বাদে কারা ছিলেন, জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, এদেরকেই দেখা যেত মিডিয়ার সামনে, এরাই আসতেন বারবার। এখন যারা এলেন মানে সেই রকম মুখ কিন্তু কমে গেল বিজেপিতে। এবং এই রবিশঙ্কর প্রসাদ যে অদক্ষ, তাকে বাদ দেওয়া হয়েছে সেটা বলা যাবে না, কিন্তু সেটা পার্টি বিজেপিও বলেনি সে কথা। বিহারে ইলেকশন হয়ে গেছে, উনি বিহারের থেকে এসেছিলেন, মানে এখন কেন এটা করা হলো এর কোনো স্পষ্ট উত্তরও নেই। উনি আইন এবং আইটি ইত্যাদি দেখছিলেন, বা ধরুন মানে নতুন দল কেন গঠন করা হলো স্পষ্ট কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলছেন? হ্যাঁ বলছি, নতুন টিম, একদম ফ্রেশ ব্লাড, এই টিমটা কেন তৈরি করা হলো আজকে, তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। ফ্রেশ ব্লাডটা বোঝা যাচ্ছে, যখন আগেরবার যখন ছোট মন্ত্রিসভা করা হয়েছিল বলা হয়েছিল ছোট কিন্তু দক্ষ মন্ত্রিসভা, 53-54 জন ছিলেন বোধহয়, এবার সেটা বেড়ে 77 হলো। ঠিকই 81 পর্যন্ত হতে পারে, আরো 4 জন যেতে পারে, কিন্তু এই যে বাড়তি যে ব্যক্তিদের না হলো তার মধ্যে ভূপেন্দ্র যাদব বা এইরকম কেউ কেউ আছেন যারা আমার ধারণা খুবই, যে দপ্তরই পান খুবই দক্ষতার সঙ্গে সেটা পালন করবেন। বাকি একটা বড় অংশ কিন্তু তারা নতুন, এরকম একটা সংকটের সময় নতুনদের হাতে কি ধরনের দপ্তর দেওয়া হবে, কেনই বা দেওয়া হচ্ছে, সেইটা আমার কাছে অন্তত খুব স্পষ্ট নয়। কিন্তু বেশ, আজকে একদিকে যেমন কেন্দ্রে মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে, তেমনি রাজ্যেও বেশ কয়েকটা ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় আলোচনা শীর্ষবিন্দুতে উঠে আসছে। মোদী মন্ত্রিসভার এই রদবদলের দিনেই বিজেপির অন্দরে গৃহদাহের আভাস, দলীয় নেতৃত্বকে ঝাঁঝালো আক্রমণ সৌমিত্রর, শুভেন্দুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ, যুব মোর্চার সভাপতির পদও ছাড়েন সৌমিত্র ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দিলীপ ঘোষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সৌমিত্র খাঁ। নরেন্দ্র মোদীজির প্রতি আমার পূর্ণ আস্থা এবং অটুট আস্থা থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। নিশ্চিতভাবে মনে হচ্ছে যে যুব মোর্চা পদ যখন আমাকে দল দায়িত্ব দিয়েছে, লড়াই করেছি, নিশ্চিতভাবে দল আমাকে যেটা দিয়েছে সেটাই করেছি, কিন্তু এখন যেভাবে চলছে তাতে এই যে বিধানসভার যিনি দলনেতা হয়েছেন
তিনি নিজেকে জাহির করছেন, দলটাকে জাহির করছেন না। এবং যেভাবে চলছে তাতে সত্যি কথা বলতে যুব মোর্চা হিসাবে চালানোটা খুব মুশকিল ছিল, কারণ আমার ছেলেরা সবাই মিলে একসাথে লড়াই করেছে। এখন যিনি নেতা হয়েছেন তিনি পুরো ফোকাসটা শুধুমাত্র একটা জায়গাতে চলে গেছে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজিকে দেখে এসেছি, ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখে এসেছি। আমি কোনো লোভ নিয়ে আসিনি, আমার আজও লোভ নেই ভাই, আজও আমার লোভ নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে তিনি দিল্লি যাচ্ছেন, বারবার দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে তিনি এখন দেখাচ্ছেন সবচেয়ে বড় বিজেপি নেতা। তিনি দেখিয়েছিলেন একসময় তৃণমূলের বড় নেতা। আর আমাদের মাননীয় প্রেসিডেন্টকে বললেও তিনি অর্ধেকটা বোঝেন না। কিন্তু সত্যি কথা বলতে আজকে বাংলায় যারা মন্ত্রী হয়েছে তাদের জন্য খুশি, কিন্তু বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না। আর এর ঠিক পরেই আমরা প্রতিক্রিয়া পেয়েছি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের। কে কি বলেছেন শোনাবো। আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করব না। অনেকেরই এরকম অভ্যাস রয়েছে, এগুলো খুব সিরিয়াসলি না নেওয়াই ভালো। রাজ্য মন্ত্রিসভাও যেদিন গঠন হয়েছিল সেদিনকেও যারা ফেসবুক করতে ভালোবাসেন মধ্যরাত্রেও করেন কেউ কেউ, সেই রকম তৃণমূল কংগ্রেসের এমএলএদেরও ফেসবুক আমি দেখছিলাম, সেটা সিরিয়াসলি কেউ নেয়নি। আজকের ফেসবুক লাইভটাও আমি সিরিয়াসলি নিচ্ছি না। ফেসবুকে কে কী পোস্ট করেছে তা নিয়ে রাজনীতি হয় না। মনের দুঃখ কষ্ট বলার একটা ভালো জায়গা, অনেক বড় বড় লোকেরাও বলে থাকেন, উনিও মাঝে মধ্যে বলেন। এটা নিয়ে পার্টির কোনো বক্তব্য নেই, ওনাকেই জিজ্ঞেস করুন। হ্যাঁ, কেউ মন্ত্রীর লাইনে ছিলেন, পাননি, হতাশা হয়েছে, সেটা বলার জায়গা আছে, কষ্ট পাওয়া স্বাভাবিক। আমাদের পার্টিতে অনেক নতুন নতুন লোক এসেছেন, তারা পার্টিও বোঝেন না, আদর্শও বোঝেন না, ডিসিপ্লিনও বোঝেন না। সেটা বোঝার পরে কথা বলা উচিত। পার্টিটা ক্ষমতায় যাওয়ার কোনো লঞ্চিং প্যাড নয়। এই মুহূর্তে দিল্লি থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সবেমাত্র শপথ নেওয়া মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। প্রথমেই আপনাকে অভিনন্দন আমাদের টিভি9 বাংলার তরফ থেকে। হ্যাঁ, নমস্কার। প্রথমে আপনাকে অভিনন্দন আমাদের টিভি9 বাংলার তরফ থেকে। আর যে বিষয়টা আজকে আমরা আলোচনা করছি তার থেকে একটু যদি সরে যাই, সরাসরি আপনাকে যখন পেয়েছি আজকের এই আলোচনায় একটু জানতে চাইবো, দায়িত্ব তো নিঃসন্দেহে বেড়েছে, কতটা দায়িত্ব বাড়লো, কি কি অগ্রাধিকারে রাখবেন? হ্যাঁ বলুন। দেখুন, আমরা যে বিচারধারাতে রাজনীতি করি, আমাদের কাছে যে দায়িত্ব আসবে সেই দায়িত্বই আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি। আর স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করব। বেশ, আমরা এখানে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা এখানে যে চারজন আপনারা আজকে রাজ্য থেকে নতুন মন্ত্রিসভায় গেলেন, মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার পর শপথ গ্রহণ করলেন, তাদের মধ্যে আপনি একজন, এবং কোথাও গিয়ে বারবার জঙ্গলমহল প্রসঙ্গটাও উঠে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আজকে সকাল থেকেই। দল কি দায়িত্ব দেবে সেটা তো অবশ্যই আমরা তাকিয়ে থাকবো আপনার দিকে, কিন্তু কোথাও গিয়ে জঙ্গলমহলের জন্য কি আলাদা কোনো প্ল্যান, আলাদা কোনো নজর আপনার রয়েছে? দেখুন, জঙ্গলমহলের জন্য ভারতবর্ষের যে কেন্দ্রের সরকার সবসময় আলাদা নজর দিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার সেগুলো এক্সিকিউট করতে দেননি। আমাদের যে ট্রাইবাল ডিপার্টমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো সেগুলো একটাও হতে দিচ্ছে না। যেমন ট্রাইফেডের যে সমস্ত আছে 87 প্রোডাক্টস, এবং তাদেরকে প্রমোট করে সেখানে গ্রুপস তাদেরকে একদম গ্রাউন্ড লেভেলে প্রথমেই 15 লক্ষ টাকা দেওয়ার কথা, তারপরে ইট গোজ টু ক্রোর্স। তো এই পুরো বিষয়টাতে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ উদাসীন, জঙ্গলমহলে কোনো কাজ হয়নি। আমি বলছি, মে মাসের শেষ দিকে একটা মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের একেবারে সেক্রেটারি পর্যায়ের অধিকারী ছিলেন, সেখানে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো যে আপনাদের আলটিমেটাম দেওয়া হচ্ছে 10ই জুনের মধ্যে আপনারা অ্যাকাউন্টস ওপেন করুন। পশ্চিমবঙ্গের সরকারের উদাসীনতার জন্য আমার আদিবাসী ভাইরা তাদের রুটি রুজি করতে পারছে না। কাজেই অবশেষে তারা 10 তারিখে অপারক হয়েছে। এখন নাবার্ড তারা এজেন্সি হয়েছে, নিশ্চিতভাবে আমরা সে সমস্ত প্রজেক্টগুলো করব। জঙ্গলমহলে মানুষের রুজি রোজগার বাড়বে, তাদের জীবনের মানের উন্নতি হবে।
আপনার কথা প্রসঙ্গে একটু কোথাও কি মনে হচ্ছে যে আপনি কোনো আভাস পেয়েছেন যে আপনার কাজটা আগামী দিনে এই আদিবাসী উন্নয়ন নিয়েই করতে হবে? দেখুন, আমরা সবসময় মানে নিষ্ঠার সঙ্গে সব কাজ করি, কাজেই প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন সেই কাজটাই আমরা করব। এখানে আমাদের কোনো আমরা চয়েস রাখি না, সকলেই। আপনি পেশায় চিকিৎসক এবং মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি অভিজ্ঞ চিকিৎসক। বিভিন্ন জায়গায় আপনার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারাও কোথাও কোথাও বিভিন্ন ক্ষেত্রে বলেছেন চিকিৎসক হিসেবে ডক্টর সুভাষ সরকারের নাম। বর্তমানে আমরা দেখলাম আজকে সকাল থেকে যে ঘটনাগুলো সামনে এসেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেখানকার ছবিটা আমাদের সামনে এসেছে। যদি স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব আপনি পান সেক্ষেত্রে আপনার প্রধান কাজ কি হবে? দেখুন, এই বিষয়টাতে আমরা ভাবছি না, তার কারণ দায়িত্ব যখন আসবে তখন ভাববো স্বাভাবিকভাবেই। কিন্তু এটা তো ঠিক, চোখ কান খোলা থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে স্বাস্থ্য দপ্তরে যা হচ্ছে, ভ্যাকসিন নিয়ে যে সমস্ত জালিয়াতি হচ্ছে, সেদিকে তো স্বাভাবিকভাবেই আমাদের নজর থাকবে। এবং মানুষকে একেবারে মানে এত অবজ্ঞা করা হচ্ছে, তারা ভ্যাকসিনের জায়গায় অ্যামিকাসিন ইঞ্জেকশন পাচ্ছে, ভ্যাকসিনের জায়গায় স্টেরয়েড ইঞ্জেকশন পাচ্ছে। এগুলোর বিহিত হতেই হবে পশ্চিমবঙ্গে। এবং প্রত্যেকটা মানুষ ফ্রি ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার দিয়েছে, সেই ভ্যাকসিন যেন তারা পায় এবং যথাযোগ্যভাবে যেন পায়। সকাল থেকে গিয়ে সারা দিন লাইনে থেকে ভ্যাকসিন না নিয়ে ফিরে আসছে, কেউ লাইনে দাঁড়িয়ে থাকছে, তাকে বলছে তুমি বিজেপি যাও, লাইন থেকে বেরিয়ে যাও, আর বাড়িতে গিয়ে দেখছে তার মেসেজ চলে এসছে, সে ভ্যাকসিন পেয়ে গেল। মানে ভ্যাকসিন না নেওয়া অবস্থাতে তার রেকর্ড হয়ে গেল যে সে ভ্যাকসিন পেয়েছে। ওই ভ্যাকসিনটা এই পশ্চিমবঙ্গ সরকারের মদতে কে বিক্রি করলো, কাকে বিক্রি করলো, কত টাকায় বিক্রি করলো? বেশ, আলোচনায় দুটো বিষয় উঠে আসলে, একটা জঙ্গলমহল আর একটা স্বাস্থ্য ব্যবস্থা। একটু জঙ্গলমহল নিয়ে যদি প্রশ্ন রাখি আপনাকে, আমরা 2019 থেকে 2021 যদি দুটো নির্বাচনের দিকে তাকাই, তাহলে কোথাও গিয়ে হারানো জমি কিছুটা হলেও পুনরুদ্ধার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই জঙ্গলমহলে। দেখুন, জঙ্গলমহলে মানুষ মানে যেভাবে উন্নয়ন চেয়েছে রাজ্য সরকার, সেটা কোনো মতেই এক্সিকিউট করতে দেয়নি, কোনো মতেই এক্সিকিউট করতে দেয়নি। এটা একটা বড় কারণ, মানুষের উন্নয়ন হয়নি সেখানে। কিন্তু মানে একদিকে যেমন উন্নয়ন হয়নি, আরেক দিকে তাদেরকে ওই দুয়ারে সরকার এই সব করে তাদের মধ্যে একটা ভাওতা ধারণা দিয়েছে। দুয়ারে সরকার, তারপরে স্বাস্থ্যসাথী। আপনাদেরকে বলছি, এই এখনকার কথা বলছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে মাননীয় মুখ্যমন্ত্রী মানে খুব প্রচার করছেন। আপনাদেরকে একটা ডেটা দিচ্ছি, কর্মসাথী প্রকল্প এইরকম হয়েছিল, সারা পশ্চিমবাংলায় 1.5 লক্ষ অ্যাপ্লিকেশান পড়েছিল, আর 1.5 লক্ষ অ্যাপ্লিকেশানে মাত্র 150 জন কর্মসাথীর লোন পেয়েছিল। তো সেই রকম স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সেখানে যে লোনের যে ইন্টারেস্ট কম নিতে বলছেন 4%, তাহলে বাকি যে সাবসিডাইজড পোর্শনটা পশ্চিমবঙ্গ সরকার দেবে এরকম কোনো ব্যবস্থা নেই। কোঅপারেটিভ ব্যাংক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এগুলো সবই রিজার্ভ ব্যাংকের গাইডেন্সে চলে। তাহলে কি করে ছাত্ররা লোন পাবে? শুধু প্রচার করে অর্থ ব্যয় করলেই হবে না, মানুষ উন্নয়ন চায়। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যদি একটু আমরা নজর দেই, তাহলে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল উঠেছে যে তারা রাজ্যকে ভ্যাকসিন দিচ্ছে না, বিমাতৃসুলভ আচরণ করছে। আমরা দেখেছিলাম সদ্য প্রাক্তন যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তাকে টুইট করতে হয়েছিল কেন্দ্রের বার্তা দেওয়ার জন্য। আপনাকে বলি, একদম মিথ্যে কথা। আমি আপনাকে আজ থেকে 7 দিন আগের স্ট্যাটিস্টিক্স বলছি। 1,83,00,000 ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার দিয়েছিল, এখন হয়তো 2 কোটি পার হয়ে গেছে। আর এগুলো সমস্তই বিনে পয়সায়। আর রাজ্য সরকার মাত্র 17 লক্ষ ভ্যাকসিন কিনেছিল বাহাদুরি করে। হুয়ের যে গাইডলাইন সেটাকে না মেনে নিজের লোকেদের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করেছিল। 17 লক্ষ ভ্যাকসিন কিনে সমস্ত নিজের শাসক দলের লোকেদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া। তারা ছবি তুলছে, দিদির দয়ায় ভ্যাকসিন পেলাম করে ছবি তুলে পোস্ট করছে। আসলে আপনি দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ফেজ ওয়াইজ ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, নিজে সেই প্রোটোকল মেনেছেন।
যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে, প্রথমেই দিতে হবে হেলথ ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ার্কার, তো তাদের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। তারপরে 60 বছরের ঊর্ধ্বে দ্বিতীয় ফেজে প্রধানমন্ত্রী নিজে ভ্যাকসিন নিয়েছেন। আর মাননীয়া তার লোকেদের 18 থেকে 44 বছরের লোকেদের তাড়াহুড়ো করে ভ্যাকসিন দেওয়ার জন্য 17 লক্ষ ভ্যাকসিন কিনেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন দিয়েছে তার সেটা মানে 11 ভাগের 1 ভাগও নয়, 1 নম্বর। আর বাকি সমস্ত জনগণ ফ্রি ভ্যাকসিন পাবে, সেটাকে যথোপযুক্ত ব্যবস্থা করলেই হয়। ভ্যাকসিনের কোনো কম নেই। যদি কেউ ভাবে যে 7 দিনের মধ্যে সমস্ত মানুষকে ভ্যাকসিনেশন দিয়ে দিতে হবে, তাহলে পরে ভ্যাকসিনের কমই বলতে হবে। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভ্যাকসিন প্রোডাকশন করছে ভারতবর্ষ, আর এ পর্যন্ত সব থেকে বেশি ভ্যাকসিন দিয়েছে। মানে এমনকি আমেরিকা যত ডোজ দিয়েছে তার থেকেও বেশি, 30 কোটির ওপর ভ্যাকসিনেশন হয়ে গেছে এই ভারতবর্ষে। আর ডিসেম্বর মাসের মধ্যে 138 কোটি মানুষ 2টো ডোজ পাবে। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলেছিলাম, আমাদের সঙ্গে ছিলেন নতুন মন্ত্রিসভার শপথ নেওয়া মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে জঙ্গলমহলের বিষয়ে যে প্রতিশ্রুতিগুলো দিলেন, তাকিয়ে থাকবো সেদিকে, অবশ্যই আপনি পালন করবেন, কিংবা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থা সব মিলিয়ে রাজ্যবাসী বা ভারতবাসী যারা আছেন প্রত্যেকেই সঠিক সময় সঠিক ভ্যাকসিন পাবেন এবং স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতি হবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ অরূপদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ মণিকাঞ্চনদা আপনাকে, সৌমদা অসংখ্য ধন্যবাদ শুভাশিসদা আপনাকেও। আমরা তাকিয়ে থাকবো আগামী দিনে রাজ্যের যারা 4 জন মন্ত্রী হয়েছেন তারা কি ভূমিকা পালন করেন। যে সরকার যে ভূমিকাই পালন করুন না কেন, আমরা চাইব রাজ্যবাসী যেন সুফল পায়। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।